সালটি ছিল 1099 সালের জুলাই মাস। জ্বলতেছে পবিত্র শহর জেরুজালেম। ওটা ছিল প্রথম ক্রুসেড। ইউরোপ থেকে আসা খ্রিস্টান যোদ্ধারা দখল করে নিয়েছে জেরুজালেম। শুরু হয়েছে বর্বর হত্যাযজ্ঞ। মুসলিম এবং ইহুদিদের নির্বিচারে হত্যা করা হচ্ছে। শহরের রাস্তা জুড়ে লাশের স্তূপ আর রক্ত। পবিত্র ভূমি পরিণত হলো মৃত্যুপুরীতে। এই রক্তস্নাত শহর থেকেই উঠে আসবে মাত্র 9 জন নিঃস্ব গরিব খ্রিস্টান সন্ন্যাসী, যাদের নিজেদের একটা ঘোড়া কেনার সামর্থ্যও ছিল না। অথচ তারাই একসময় গড়ে তুলল ইউরোপের প্রথম দিকের ইন্টারন্যাশনাল ব্যাংকিং। ইতিহাসবিদদের অনেকেই যাকে আধুনিক ব্যাংকিংয়ের প্রাথমিক রূপগুলোর একটি মনে করে। একটা সময় ছিল যখন এদের ভয়ে ইউরোপের রাজারা কাঁপত। এদের কাছে হাত পেতে ঋণ নিত বড় বড় ইউরোপিয়ান রাজারানীরা। মাত্র কয়েক দশকের ভেতরেই তারা হয়ে উঠেছিল মধ্যযুগের শক্তিশালী ধনী এবং রহস্যময় এক গুপ্ত সংঘ, ইতিহাসে যাদের নাম নাইট টেম্পলার। চলুন আজ ডুব দেই নাইট টেম্পলারদের রক্তমাখা অমীমাংসিত ইতিহাসের গভীরে। প্রথম ক্রুসেডের পর জেরুজালেম চলে গেল খ্রিস্টানদের দখলে। ইউরোপ থেকে পবিত্র শহরে ভ্রমণ করতে শুরু করলো ইউরোপিয়ান খ্রিস্টানরা। কিন্তু পবিত্র শহরে পৌঁছানোর রাস্তাগুলো তখন পরিণত হলো মৃত্যু ফাঁদে। ইউরোপ থেকে আসা হাজার হাজার তীর্থযাত্রী সমুদ্র পাড়ি দিয়ে নামতো জাফা বন্দরে। সেখান থেকে জেরুজালেম পর্যন্ত মাইলের পর মাইল পাহাড়ি পথ। পাহাড়ের বাঁকে বাঁকে লুকিয়ে থাকতো ডাকাত, দস্যু আর বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী। রাস্তার মোড়ে মোড়ে পড়ে থাকতো পচাগলা লাশ। 1102 সালে এক ইংরেজ তীর্থযাত্রী তার ডায়েরিতে লিখেছিল, যে একটু পিছিয়ে পড়বে তার মৃত্যু নিশ্চিত। মৃতকে কবর দেওয়ার সময়টুকুও নেই, কারণ যে মাটি খুঁড়তে যাবে সেও মারা পড়বে। এমন পরিস্থিতিতে মঞ্চে হাজির হলেন এক ফরাসি নাইট, নাম উগ দ্য পায়েন। ফরাসি নাম, ইংরেজিতে হিউজ দ্য পাইন। এই লোকটি তার 8 জন সঙ্গী নিয়ে গেলেন জেরুজালেমের রাজা দ্বিতীয় বল্ডউইনের রাজপ্রাসাদে। রাজাকে দিলেন এক দুঃসাহসী প্রস্তাব। তারা বললেন, আমরা তীর্থযাত্রীদের রক্ষা করব, আমাদের কোনো বেতন লাগবে না। আমরা হব এমন এক দল সন্ন্যাসী যারা একই সাথে হবে দুর্ধর্ষ যোদ্ধাও। প্রস্তাবটি শুনে রাজা বল্ডউইন এতটাই মুগ্ধ হলেন যে তাদের থাকার জন্য দিয়ে দিলেন পবিত্র টেম্পল মাউন্টের একটি অংশ, যেই জায়গাটিকে ক্রুসেডাররা মনে করত প্রাচীন টেম্পল অফ সোলোমনের ধ্বংসাবশেষ। আর ঠিক এখান থেকেই জন্ম নিল তাদের কিংবদন্তি নাম নাইট টেম্পলার। এই 9 জন নাইট শুরুতে এতটাই নিঃস্ব ছিলেন যে তাদের আলাদা কোনো ঘোড়াও ছিল না। টেম্পলারদের আইকনিক সিলমোহরে আজও দেখা যায় 2 জন নাইট বসে আছেন একটি ঘোড়ার পিঠে, যা ছিল তাদের চরম দারিদ্র্যের প্রতীক। কিন্তু এখানেই লুকিয়ে আছে এক চরম খটকা। অনেক ঐতিহাসিক মনে করেন তীর্থযাত্রীদের রক্ষা করাটা ছিল স্রেফ একটি নিখুঁত কাভার স্টোরি। এদের ভিন্ন উদ্দেশ্য ছিল। গোপনে এরা দল বানিয়ে দিনের পর দিন, রাতের পর রাত সলোমন মন্দিরের ঠিক নিচে গভীর সুড়ঙ্গ খুঁড়তেছিল। কি খুঁজতেছিল তারা ওই মাটির গভীরে? কোনো হারানো গুপ্তধন, নাকি আর্ক অব দ্য কভেনেন্ট, নাকি প্রাচীন কোনো নিষিদ্ধ জ্ঞান? এটা কোনো মন গড়া থিওরি না। 1867 সালে ব্রিটিশ আর্কিওলজিস্ট স্যার চার্লস ওয়ারেন যখন টেম্পল মাউন্টের নিচে খনন করলেন, তিনি সত্যিই সেখানে গভীর সুড়ঙ্গ আর টেম্পলারদের ফেলে যাওয়া প্রাচীন আর্মস অ্যান্ড ওয়েপেন খুঁজে পেয়েছিলেন। তার মানে তারা সত্যিই সেখানে গোপন কিছু একটা খুঁজতেছিল। আচ্ছা, যাই হোক, তো কিভাবে মাত্র 9 জন গরিব নিঃস্ব সন্ন্যাসীরা এত পাওয়ারফুল সংগঠন গড়ে তুলল? এর পেছনে ছিল একজন মাস্টার মাইন্ড, ইতিহাসের অন্যতম প্রভাবশালী এক চরিত্র, নাম বার্নার্ড অফ ক্লেয়ারভো। ফ্রান্সের বার্গান্ডি অঞ্চলের ক্লেয়ারভো অ্যাবেতে বসে পুরো ইউরোপের ধর্মীয় জগৎটাকে একরকম শাসন করতেন এই লোকটা। তিনি ছিলেন সিস্টারশিয়ান সন্ন্যাসীদের প্রধান। সিস্টারশিয়ান হলো খ্রিস্টান ধর্মের সিস্টারশিয়ান অর্ডারের সন্ন্যাসীদের একটি গোষ্ঠী, যারা কঠোর এবং সরল জীবনযাপনের জন্য পরিচিত। কিন্তু বার্নার্ড শুধু একজন সাধারণ সন্ন্যাসী ছিলেন না, তিনি ছিলেন সেই যুগের মাস্টার মাইন্ড। ইউরোপের রাজা থেকে শুরু করে খোদ পোপ, সবার সাথে তার ছিল সরাসরি কানেকশন। তার লেখা চিঠি পড়া হতো আক্ষরিক অর্থেই আদেশ হিসেবে। একবার খোদ পোপ ইনোসেন্টকে তিনি কড়া ভাষায় লিখেছিলেন, আপনি অনেক ব্যস্ত আছেন আমি জানি, কিন্তু গরিবদের কথা অবহেলা করা পোপের উচিত হবে না। বার্নার্ড নামের এই ভয়ঙ্কর ক্ষমতাবান মানুষটি এবার এসে দাঁড়ালো ওই নাইট টেম্পলারদের পাশে।
1127 সাল টেম্পলারদের প্রধান উগ দ্য পায়েন ইউরোপ সফরে বের হলেন। তিনি ইংল্যান্ডের রাজা হেনরি ফার্স্ট থেকে শুরু করে ফ্রান্সের অনেক প্রভাবশালী ব্যক্তি সবার সাথেই দেখা করেন। সাথে ছিল বার্নার্ডের লেখা রিকমেন্ডেশন লেটার। জাদুর মতো কাজ করলো সেই লেটার। সবাই টেম্পলারদের সোনা রূপা আর বিশাল বড় বড় সব জমি দান করতে শুরু করলো। বার্নার্ডের প্রচেষ্টায় 1129 সালে ফ্রান্সের ট্রয়াতে অনুষ্ঠিত কাউন্সিলে টেম্পলাররা পেল ক্যাথলিক চার্চের অফিসিয়াল রিকগনিশন। টেম্পলারদের সমর্থনে বই লিখলেন বার্নার্ড, দি লর্ড নোভি মিলিটি, যার মানে নতুন সৈন্যবাহিনীর প্রশংসা। এই লেখায় বার্নার্ড এমন এক ভয়ঙ্কর দর্শন নিয়ে এলেন যা পুরো ইউরোপকে কাঁপিয়ে দিল। তিনি বললেন, সাধারণ নাইটরা যুদ্ধে মানুষ হত্যা করে, সেটা পাপ কাজ। মানুষ হত্যা তো পাপ, কিন্তু টেম্পলাররা মানুষ মারে না, তারা মারে ঈশ্বরের শত্রুদের। তাই তারা পাপী নয়, তারা হলো ঈশ্বরের পুণ্যবান যোদ্ধা, অর্থাৎ গডস আর্মি। ইতিহাসে এই কনসেপ্টটিকে বলা হয় ম্যালিসাইড বা অশুভকে হত্যা করা। একই মানুষের ভেতরে ঈশ্বর ভক্তি, ধর্মকর্ম আর দুর্ধর্ষ যোদ্ধার এক অদ্ভুত সমন্বয় এই নাইট টেম্পলার। পুরো ইউরোপকেই তারা নাড়া দিল। সারা ইউরোপ থেকে হাজার হাজার তরুণ দলে দলে ছুটে আসতে লাগলো নাইট টেম্পলার হতে। কিন্তু আসল গেম চেঞ্জিং ঘটনাটি ঘটল 1139 সালে, যখন পোপ জারি করলেন এক যুগান্তকারী ডিক্রি বা ফরমান, যাকে বলা হয় ওমনে দাতুম অপটিমুম। এক ফরমানেই টেম্পলাররা হয়ে গেল ধরাছোঁয়ার বাইরে। তারা চলে এলো সরাসরি পোপের অধীনে। পোপ তাদের এমন এক ক্ষমতা দিল যা ইতিহাসে আর কোনো সংগঠন পায়নি। টেম্পলারদের ট্যাক্স দিতে হবে না, তারা যে কোনো দেশের সীমানা অবাধে পার হতে পারবে। কোনো রাজা, কোনো দেশের আইন তাদের ছুঁতে পারবে না পোপের অনুমতি ছাড়া। তারা জবাবদিহি করবে শুধুমাত্র পোপের কাছে। এই একটি আদেশে তারা পরিণত হলো রাষ্ট্রের ভেতরের আরেকটি রাষ্ট্রে। কিন্তু টেম্পলারদের আসল শক্তি শুধু তাদের ঢাল তলোয়ারে ছিল না, তারা এমন এক মাস্টার প্ল্যান নিয়ে এলো যা পুরো পৃথিবীর অর্থনীতিই চেঞ্জ করে দিল। আর তা হলো আধুনিক ব্যাংকিংয়ের জন্ম। 1200 সালের দিককার কথা। ধরুন ইউরোপের একজন সাধারণ তীর্থযাত্রী যাবে জেরুজালেমে। জেরুজালেমের পথ রীতিমতো ভয়ঙ্কর। পকেটে জমানো সোনা এবং রূপা সাথে নিয়ে দুর্গম পাহাড়ি পথ পাড়ি দেওয়া মানেই নিশ্চিত বিপদ। আবার এসব যদি সাথে না নেয় তাহলে ভ্রমণে গিয়ে খাবেটা কি? ঠিক এই জায়গাটাতেই টেম্পলাররা নিয়ে এলো এক অভাবনীয় সমাধান। তারা তৈরি করলো ইন্টারন্যাশনাল ক্রেডিট সিস্টেম। ধরুন আপনি লন্ডনের একটি টেম্পলার দুর্গে গিয়ে সোনা বা অর্থ জমা দিলেন, বিনিময়ে তারা আপনাকে দিল এক টুকরা কাগজ বা লেটার অফ ক্রেডিট। এই কাগজের সাংকেতিক ভাষা বা এনক্রিপ্টেড কোডে লেখা থাকতো আপনার পরিচয় এবং আপনার জমা দেওয়ার স্বর্ণ বা অর্থের পরিমাণ। এরপর আপনি ওই কাগজ নিয়ে জেরুজালেমে যাবেন। মাঝপথে চোর ডাকাত ধরলেও কোনো সমস্যা নেই, আপনার হাতে তো কোনো অর্থ নেই, আছে খালি ওই কাগজ। আর তাতে যে কোড লেখা তা ডিকোড করার ক্ষমতা কোনো ডাকাতের নেই। জেরুজালেমে পৌঁছানোর পর সেখানকার টেম্পলার শাখায় ওই কাগজটি দেখালেই তারা আপনাকে সমপরিমাণ অর্থ ক্যাশ বুঝিয়ে দিত সেখানকার মুদ্রায়। চিন্তা করে দেখুন, আজকের দিনে আমরা যে ক্রেডিট কার্ড ব্যবহার করি তার একদম আদি রূপটি তৈরি করেছিল মধ্যযুগের ওই তলোয়ারধারী সন্ন্যাসীরাই। সে সময়ের বাস্তবতায় এটি ছিল জাদুকরী সিস্টেম। এই সিস্টেম টেম্পলারদের রাতারাতি অকল্পনীয় ধনী বানিয়ে দিল। তারা হয়ে উঠেছিল সেকালের মাল্টিন্যাশনাল কর্পোরেশন, মধ্যযুগের ইন্টারন্যাশনাল ব্যাংক। পুরো ইউরোপ জুড়ে বৃষ্টির মতো সম্পত্তি, জমি এবং অর্থ আশ্রে পড়তে লাগলো তাদের কোষাগারে। তারা এতটাই ধনী হয়ে উঠল যে তারা শুধু সাধারণ মানুষকে নয়, রাজা রানীদের ঋণ দিতে শুরু করলো। ইংল্যান্ডের রাজা হেনরি তৃতীয় বা হেনরি থার্ড যখন নিজের ব্যারনদের বিরুদ্ধে যুদ্ধের জন্য অর্থের অভাবে পড়লেন, তিনি টেম্পলারদের কাছ থেকে বিশাল ঋণ নিলেন। জামানত হিসেবে রেখেছিলেন খোদ ব্রিটিশ রাজমুকুট আর রাজকীয় মণিমুক্তা। পরবর্তী 2 শতাব্দীতে টেম্পলাররা পরিণত হলো এমন এক সংগঠনে যার তুলনা আগে কখনো হয়নি। ভাবুন একবার, একটিমাত্র সংগঠন যার ভিতরে একই সাথে সেনাবাহিনী, ব্যাংক, কুরিয়ার সার্ভিস, দুর্গ নির্মাণকারী, কূটনৈতিক এবং দাতব্য সংস্থা সব আছে। যুদ্ধক্ষেত্রে টেম্পলাররা ছিল অপ্রতিরোধ্য। মৃত্যু নিশ্চিত জেনেও তারা পিছু হটত না। 1187 সালে হাত্তিনের যুদ্ধে জয়ের পর সুলতান সালাউদ্দিন সাধারণ বন্দীদের মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দিলেও টেম্পলার এবং হসপিটালার নাইটসদের হত্যার নির্দেশ দিয়েছিলেন, কারণ তিনি জানতেন এরা বেঁচে থাকলে যুদ্ধ চালিয়ে যাবে। হাত্তিনের প্রান্তরে ক্রুসেডারদের হারিয়ে সালাউদ্দিন আইয়ুবী যখন জেরুজালেম দখল করেন, ইউরোপ জুড়ে শোকের ছায়া নেমে আসে।
এরপর ইংল্যান্ডের রিচার্ড দ্য লায়নহার্টের লিডারশিপে তৃতীয় ক্রুসেডে টেম্পলাররা বীরত্বের সাথে লড়াই করে, কিন্তু জেরুজালেম আর দখল করতে পারেনি তারা। 1291 সালে মামলুকদের ভয়ঙ্কর আক্রমণে পতন ঘটে মিডল ইস্টে ক্রুসেডারদের নিয়ন্ত্রণে থাকা শেষ বড় শহর আক্রের। সেখানকার গ্র্যান্ড মাস্টার উইলিয়াম অফ বিউজু নিহত হন, আর বেঁচে থাকা টেম্পলাররা বাধ্য হয় সমুদ্রপথে সাইপ্রাস পালিয়ে যেতে। এভাবেই পবিত্র ভূমিতে 200 বছরের ক্রুসেডার উপস্থিতির অবসান ঘটে। কিন্তু ইউরোপে টেম্পলারদের বিপুল সম্পদ আর দুর্গগুলো তখনও অক্ষত। ক্ষমতার এক নির্মম সত্য হলো, রাজাদের চেয়ে বেশি ধনী হলে আপনি বিপদে পড়বেন। পাহাড় সমান ঋণে ডুবে থাকা রাজারা ঋণ শোধের বদলে বরং পাওনাদার অর্থাৎ আপনাকেই চিরতরে মুছে ফেলার ট্রাই করবে। ইউরোপের রাজাদের এই বিপুল ঋণই টেম্পলারদের কাল হলো, ডেকে আনলো ইতিহাসের অন্যতম রক্তক্ষয়ী এক বিশ্বাসঘাতকতার রাত। মঞ্চে এলেন ফ্রান্সের রাজা চতুর্থ ফিলিপ, ইতিহাসে যিনি পরিচিত ফিলিপ দ্য ফেয়ার বা সুন্দর ফিলিপ নামে। কিন্তু তার ওই সুন্দর চেহারার অন্তরালে ছিল এক ভয়ঙ্কর রূপ। তার লোভের ইতিহাস কিন্তু নতুন না। 1306 সালে স্রেফ টাকার লোভে ফ্রান্সের সমস্ত ইহুদিদের দেশ থেকে তাড়িয়ে তাদের সম্পদ লুট করেছিলেন তিনি। পোপ অষ্টম বনিফেসের সাথে দীর্ঘ বিবাদের পর পোপকে কার্যত বন্দি করেছিলেন তিনি, এবং সেই ধাক্কায় পোপ অসুস্থ হয়ে একসময় মারাই গেলেন। রাজা ফিলিপের সবচেয়ে বড় ট্রাম্প কার্ড ছিল খোদ পোপ। কিন্তু কিভাবে? ওই যে অষ্টম বনিফেস মারা গেল, তারপর পোপ হয়েছিল ক্লেমেন্ট পঞ্চম। এই পোপ ছিল ফিলিপের হাতের পুতুল। রোম থেকে পোপের সদর দপ্তর জোর করে সরিয়ে আনা হয়েছিল ফ্রান্সের অ্যাভিনিয়নে। ইতিহাসে এই ঘটনাকে বলা হয় চার্চের ব্যাবিলনিয়ান ক্যাপটিভিটি। ইংল্যান্ডের সাথে যুদ্ধ চালাতে রাজা ফিলিপ টেম্পলারদের কাছ থেকে প্রচুর ঋণ করেছিলেন, যা পরিশোধ করার কোনো উপায় কার্যত তার আর ছিল না। ফ্রান্সে ইনফ্লেশন চরমে পৌঁছালো, প্যারিসে ভয়াবহ দাঙ্গা শুরু হলো। পরিস্থিতি এতটাই কন্ট্রোলের বাইরে চলে গিয়েছিল যে প্রজাদের ক্রোধ থেকে বাঁচতে রাজা ফিলিপ বাধ্য হয়ে আশ্রয় নিয়েছিল কোথায় জানেন? টেম্পলারদের দুর্গে। একবার ভাবুন, যাদের কাছে তিনি ঋণী, প্রাণ বাঁচাতে তিনি তাদের কাছেই লুকিয়ে গেছেন। আর সেই নিরাপদ আশ্রয়ে থাকতেই সম্ভবত তার মাথায় আসে এক নির্মম পরিকল্পনা। পাহাড় সমান ঋণ শোধ করার চেয়ে পাওনাদার টেম্পলারদের পৃথিবীর বুক থেকে চিরতরে মুছে ফেলার প্ল্যান। শুরু হলো ফিলিপের আসল মাস্টার স্ট্রোক। সাবেক কিছু টেম্পলার সদস্যকে টাকা পয়সা ঢেলে বা ব্ল্যাকমেল করে তাদের দিয়ে সাজানো হলো মিথ্যা অভিযোগ। বলা হলো টেম্পলাররা নাকি যীশুখ্রিস্টের ক্রুশকে অস্বীকার করে। চিন্তা করেন, ক্রুশে তারা নাকি থুতু দেয়। তারা বাফোমেট নামের এক রহস্যময় পশুর মূর্তি বানিয়ে সেটা নাকি পূজা করে। নতুন সদস্যদের নাকি সিনিয়রদের নাভি এবং মেরুদণ্ডে চুমু খেতে বাধ্য করা হয়। পুরোটাই ছিল আষাঢ়ে গল্প। কিন্তু মধ্যযুগে সাধারণ মানুষকে খেপিয়ে তোলার জন্য এই ধর্মদ্রোহিতার অপবাদই ছিল যথেষ্ট, সত্যি হোক আর না হোক। তো টেম্পলারদের শেষ গ্র্যান্ড মাস্টার জ্যাক দি মোলে ইউরোপে এলেন পোপের সাথে নতুন ক্রুসেড নিয়ে পরিকল্পনা করতে। আরে বাপরে, তিনি ঘুণাক্ষরেও জানতেন না তিনি আসলে কি ভয়ঙ্কর এক ফাঁদে পা দিয়েছেন। 1360 সালের 13ই অক্টোবর, দিনটি ছিল শুক্রবার। আজও সারা বিশ্বে ফ্রাইডে দ্য 13 বা অশুভ শুক্রবার বলতে যে কুসংস্কার প্রচলিত, তার জন্ম হয়েছিল ঠিক এই দিনটির জন্যই। সূর্য ওঠার আগেই রাজা ফিলিপের আদেশে পুরো ফ্রান্স জুড়ে শুরু হলো অভিযান। একই দিনে একই সময়ে জ্যাক দি মোলে সহ হাজার হাজার টেম্পলারকে গ্রেপ্তার করা হলো। যারা পালিয়ে যেতে পেরেছিল তারা পালালো। গ্রেপ্তারের অফিসিয়াল কারণ, টেম্পলাররা শয়তানের উপাসক। এরপর শুরু হলো মধ্যযুগীয় ইনকুইজিশন বা অমানসিক নির্যাতন। তাদের উপরে প্রয়োগ করা হলো ভয়ঙ্কর স্ট্যাপাডো। হাত পেছনে বেঁধে শূন্যে ঝুলিয়ে হঠাৎ ছেড়ে দেওয়া হতো। মুহূর্তের মধ্যে কাঁধের হাড় ভেঙে যেত, পায়ের নিচে ধরিয়ে দেওয়া হতো আগুন। এই অমানসিক যন্ত্রণায় অনেক টেম্পলার মিথ্যে স্বীকারোক্তি দিতে শুরু করলো। কিন্তু যখনই নির্যাতন সাময়িক বন্ধ করা হতো, তখনই তারা আবার চিৎকার করে বলতো, আমরা যন্ত্রণায় মিথ্যা বলেছি, আমরা নির্দোষ। কিন্তু মধ্যযুগীয় চার্চের আইনে এই স্বীকারোক্তি প্রত্যাহার করার শাস্তি ছিল আরও ভয়ঙ্কর, জ্বলন্ত চিতায় জ্যান্ত পুড়িয়ে মারা। ওদিকে পোপ পঞ্চম ক্লেমেন্ট কি করলেন? পোপের তো থাকার কথা টেম্পলারের মাথার উপরে ছায়ার মতো। আফটার অল টেম্পলাররা ছিল পোপের অধীনে একটা বাহিনী। 2001 সালে ভ্যাটিকানের আর্কাইভে পাওয়া যায় এক অমূল্য দলিল, যার নাম শিনো পার্চমেন্ট। সেখান থেকে জানা যায় পোপ পঞ্চম ক্লেমেন্ট জানতেন টেম্পলাররা নির্দোষ। কিন্তু রাজা ফিলিপের রাজনৈতিক চাপের কাছে পোপ ছিলেন স্রেফ এক অসহায় পুতুল। 1307 থেকে 1314 সাল টানা 7 বছর ধরে চলে এক প্রহসনের বিচার। পোপ পঞ্চম ক্লেমেন্ট পুরো ইউরোপের রাজাদের কাছে কড়া ফরমান পাঠালেন,
সব দেশের টেম্পলারদের গ্রেপ্তার করো। ইংল্যান্ড, আরাগন, পর্তুগাল, স্কটল্যান্ড সবখানে শুরু হলো তল্লাশি। তবে ফ্রান্সের বাইরে অন্য রাজারা ফিলিপের মতো নিষ্ঠুর ছিল না। স্কটল্যান্ড বা পর্তুগালে অনেক টেম্পলারকে গোপনে রক্ষা করা হয়েছিল। পর্তুগালের টেম্পলাররা নাম চেঞ্জ করে তৈরি করেছিল নতুন এক বাহিনী, অর্ডার অব দ্য ক্রাইস্ট। 1312 সালে ভিয়েনার কাউন্সিলে পোপ ক্লেমেন্ট আনুষ্ঠানিকভাবে টেম্পলার অর্ডার বিলুপ্তি ঘোষণা করে। এরপর এলো 1314 সালের মার্চ মাস। প্যারিসের কুখ্যাত ইলো জুইপ বা ইহুদিদের দ্বীপে টেম্পলারদের শেষ গ্র্যান্ডমাস্টার জ্যাক দ্য মোলে আর নরম্যান্ডির টেম্পলার প্রধান জেফ্রি দ্য শার্নেকে হাজির করা হলো বিচার সভায়। বিচারকরা রায় দিল যাবজ্জীবন কারাদণ্ড। কিন্তু ঠিক এই মুহূর্তে ওই দুই বৃদ্ধ গর্জে উঠে বলল, আমরা নির্দোষ, আমাদের স্বীকারোক্তি সম্পূর্ণ মিথ্যা, নির্যাতনের মুখে আমরা মিথ্যা বলতে বাধ্য হয়েছি। ব্যাস, এটাই ছিল নিজেদের মৃত্যু পরোয়ানা সই করা। খবর পেয়ে রাজা ফিলিপ আদেশ দিলেন, আজ সূর্যাস্তের আগেই দুইজনকে জ্যান্ত পুড়িয়ে মারো। প্রচলিত গল্পটি হলো সিন নদীর ধারেই ওই ছোট্ট দ্বীপে সাজানো হলো চিতা। জ্বলন্ত চিতায় দাঁড়িয়ে জ্যাক দ্য মোলে ছুড়ে দিলেন এক অভিশাপ, পপ ক্লেমেন্ট এবং রাজা ফিলিপ, আগামী 1 বছরের মধ্যে ঈশ্বরের আদালতে আমি তোমাদের বিচার চাই। কাকতালীয়ভাবে 1 মাসের মাথায় রহস্যজনকভাবে এক রোগে রক্তবমি করতে করতে মারা গেল পোপ ক্লেমেন্ট। আর সেই বছর শেষ হওয়ার আগেই শিকার করতে গিয়ে ঘোড়া থেকে ছিটকে পড়ে মারা গেল খোদ রাজা ফিলিপ। কাকতালীয়? অবশ্যই। ঝড়ে বক মরে, ফকিরের কেরামতি বাড়ে। এই অভিশাপ দেওয়ার গল্পটি সম্ভবত পরে তৈরি করা হয়েছিল। অর্থাৎ জ্যাক দ্য মোলেকে হত্যা করার পর 1 বছরের মাথায় যেহেতু পোপ এবং রাজা দুইজনই মারা গেল, সেহেতু লোকমুখে এই অভিশাপের গল্পটি ছড়িয়ে পড়ল বা তৈরি হলো, যেটাই বলেন। তো টেম্পলারদের সম্পদের কি হলো? রাজা ফিলিপ কি টেম্পলারদের গ্রেপ্তার করে তাদের সেই অসীম সম্পদ লুট করতে পেরেছিল? উত্তর হলো না। 1360 সালে 13ই অক্টোবর সেই শুক্রবারে ভোরের আলো ফোটার পর রাজার সৈন্যরা যখন প্যারিসের টেম্পলার হেডকোয়ার্টারে ঢুকলো, তারা দেখলো কোষাগার প্রায় পুরোটাই খালি। রাতারাতি এত বিশাল সম্পদ, এত সোনাদানা, এত গুপ্তধন কোথায় গায়েব হয়ে গেল? এ থেকেই হারানো গুপ্তধনের রহস্যের জন্ম। প্রচলিত গল্পটি হলো 1307 সালের 12ই অক্টোবর সেই অশুভ শুক্রবারের ঠিক আগের রাতে রাজা ফিলিপের বাহিনী যখন টেম্পলার নিধনের অভিযানে নামার জন্য রেডি হচ্ছিল, তখন রাতের অন্ধকারে প্যারিস থেকে নিঃশব্দে বের হয়ে যায় একদল রহস্যময় অশ্বারোহী। তারা সাথে করে নিয়ে গিয়েছিল সারি সারি ঘোড়ার গাড়ি। তাতে ছিল সোনাদানা, পবিত্র সব প্রত্নতাত্ত্বিক নিদর্শন। গন্তব্য ফ্রান্সের লা রোশেল বন্দর। সেখানে নাকি আগে থেকেই নোঙর করা ছিল টেম্পলারদের নিজস্ব 18টি জাহাজ। রাতের আধারে সেই জাহাজে তোলা হলো সব সম্পদ। তারপরে আটলান্টিকের ঘন কুয়াশার বুক চিরে জাহাজগুলো রওনা দিল অজানা উদ্দেশ্যে, অজানা গন্তব্যে। পরদিন সকালে রাজার সৈন্যরা যখন বন্দরে পৌঁছালো, সাগর তখন প্রায় পুরোটাই ফাঁকা। কোথায় গেল সেই সম্পদ আর জাহাজ? এ নিয়ে 3টি থিওরি প্রচলিত আছে। প্রথম থিওরি হলো স্কটল্যান্ড। বলা হয় টেম্পলাররা সেখানে নিরাপদে আশ্রয় নিয়েছিল। ঠিক 7 বছর পর 1314 সালে ব্যাটল অফ ব্যানকবার্নের ময়দানে স্কটিশ রাজা রবার্ট ব্রুস যখন প্রায় হেরেই যাচ্ছিল, তখন হঠাৎ একদল অচেনা অশ্বারোহী যোদ্ধা এসে যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছিল। তারা কি সেই পালিয়ে যাওয়া টেম্পলাররাই? দ্বিতীয় থিওরি হলো পর্তুগালের নাইট টেম্পলাররা নাম বদলে হয়ে গিয়েছিল অর্ডার অব দ্য ক্রাইস্ট। ফ্রান্সের টেম্পলাররা হয়তো সেখানে গিয়েই আশ্রয় নিয়েছিল। তাদের সেই আইকনিক লাল ক্রস কিন্তু বদলায়নি। ভাস্কো দ্য গামার জাহাজে অর্ডার অব দ্য ক্রাইস্টের সেই লাল ক্রস ছিল। ক্রিস্টোফার কলম্বাসের জাহাজেও অনুরূপ ক্রস কিন্তু দেখা গিয়েছিল। আর তৃতীয় থিওরিটি হলো সুইজারল্যান্ড। 1291 সালে মিডল ইস্টে ক্রুসেডাররা যখন তাদের শেষ ঘাঁটি হারালো, আর ঠিক ওই একই বছরে জন্ম নিল সুইজারল্যান্ড। পাহাড়ে ঘেরা এক দুর্ভেদ্য দেশ, যার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়ায় তাদের ব্যাংকিং সিস্টেম। সুইজারল্যান্ডের পতাকার দিকে একবার তাকান। টেম্পলারদের সাদা জমিনে লাল ক্রস আর সুইসদের লাল জমিনে সাদা ক্রস। সুইস ব্যাংকিং ইন্ডাস্ট্রি কি টেম্পলারদের রেখে যাওয়ায় উত্তরাধিকার? এসব বিভিন্ন তত্ত্ব প্রমাণ করা কঠিন, কিন্তু একটা বিষয় প্রমাণ করা খুব সহজ। রাজা ফিলিপ হয়তো ভেবেছিল তিনি জিতে গেছেন, কিন্তু আজ আপনি যখন পকেট থেকে ক্রেডিট কার্ড বের করেন কিংবা এটিএম থেকে টাকা তোলেন, আপনি আসলে ওই 9 জন নিঃস্ব সন্ন্যাসীর তৈরি করা সিস্টেমের আধুনিক রূপটিই ব্যবহার করতেছেন। রাজারা মারা যায়, সাম্রাজ্য ধ্বংস হয়, কিন্তু সিস্টেম বেঁচে থাকে চিরকাল আর উন্নত রূপে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন। এমনই আরেকটি ডার্ক হিস্ট্রি জানতে এই চ্যানেলের রথচাইল্ড ফ্যামিলির ভিডিওটি দেখতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো বিষয়ে। ধন্যবাদ।